মাত্র ৩৬৬ মিটার কাজের জন্য বারবার কোর্টে যেতে হয়েছে। মেট্রোর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত হয়েছে। কেউ দুপক্ষকে বসে নির্দেশ দিয়েছে সমস্যা মিটিয়ে নেওয়ার, কারণ এই সামান্য অংশের কাজ হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে। কিন্তু তাও হয়নি কাজ, বাদ সেধেছে রাজনীতি। অবশেষে সরকার বদলাতেই চিংড়িহাটা মেট্রোর অবশিষ্ট কাজ শুরু হতে চলেছে। শুক্রবার থেকে শুরু চিংড়িহাটা মেট্রোর কাজ, নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। মেট্রোর পিলার তৈরি হয়ে গেছে অনেকদিন আগেই, বাকি শুধু গার্ডার বসানোর কাজ। এই অবস্থায় প্রায় ১.৫ বছর ধরে জটে আটকে ছিল নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অরেঞ্জ লাইনের মেট্রো প্রকল্পের কাজ। তাও আবার চিংড়িঘাটার মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ বাকি থাকায় জানিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ, ওই অংশে কাজের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে, তবে সরকারের অনুমতি না মেলায় কাজ শুরু করা যায়নি। এই নিয়ে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করায় বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসতেই অগ্রাধিকারের ভিত্তিতে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। এর জন্য ২ দফায় যান নিয়ন্ত্রণ করা হবে। প্রথম দফায় ১৫ই মে রাত ৮টা থেকে ১৮ই মে সকাল ৮টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে চিংড়িঘাটায়। আর দ্বিতীয় দফায় ২২শে মে রাত ৮টা থেকে ২৫শে মে সকাল ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। প্রথম দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীন বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। বদলে ব্যবহার করা হবে এনএক্স হোটেলের সামনে থেকে তৈরি হওয়া সমান্তরাল রাস্তা, যা কিছুদূর গিয়ে মিশছে চিংড়িঘাটা বাসস্ট্যান্ডের সামনে। বন্ধ রাখা হবে চিংড়িঘাটা থেকে নিকো পার্কের দিকে যাওয়ার একমুখী ফ্লাইওভারও। তবে এই পর্বে চিংড়িঘাটা হয়ে দক্ষিণ কলকাতাগামী বাইপাসের মূল রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে না। দ্বিতীয় দফায় যান নিয়ন্ত্রণ চলাকালীনও একইভাবে বন্ধ রাখা হবে উল্টোডাঙ্গাগামী বাইপাসের মূল রাস্তা। সল্টলেক বা নিউ টাউনের দিক থেকে আসা গাড়ি চিংড়িঘাটা মোড় থেকে শুধুমাত্র বাঁ দিকে টার্ন নিতে পারবে, কিন্তু কোনো গাড়ি এখান থেকে ডান দিকে যেতে পারবে না। ডান দিকে যেতে হলে গাড়িগুলিকে মেট্রোপলিটন ক্রসিং থেকে ইউ টার্ন নিতে হবে। উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে বাইপাসের দিকে ঢুকতেই পারবে না কোনো পণ্যবাহী গাড়ি। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে ট্রেন ছুটবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত। মোট যাত্রাপথ ৩০ কিলোমিটার। ইতিমধ্যে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলাচল করছে। ওটা দিয়ে কিছু না হলেও প্রায় ১ লক্ষর কাছাকাছি গাড়ি প্রত্যেক দিন যাতায়াত করে এবং উত্তর দক্ষিণের মধ্যে সংযোগকারী বিভিন্ন জেলার সঙ্গেও কলকাতার সংযোগকারী মেন রাস্তা ছিল ওটা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, তার উপরে চিংড়িঘাটা, সেইখানে এখন সেটা যদি তারা নতুন সরকার এই যানবাহন পরিবহন সেই ব্যবস্থা বজায় রেখে মেট্রো পরিষেবা করতে পারে, খুব ভালো কথা। মেট্রোর পিলার তৈরি হয়ে গেলেও ওপরের অংশে গার্ডার বসানোর জন্য প্রয়োজন ট্রাফিক ব্লকের। ২০২৪-এর শেষের দিকে কলকাতা পুলিশের থেকে ট্রাফিক ব্লক চায় মেট্রো কর্তৃপক্ষ, কিন্তু এই নিয়ে টালবাহানা চলায় ২০২৫-এর জুলাই মাসে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। গত বছরের জুলাই মাসে রাজ্য সরকার ও মেট্রো কর্তৃপক্ষকে বৈঠকে বসে সমস্যার সমাধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অক্টোবর মাসে উভয় পক্ষ বৈঠকে বসে। ঠিক হয় কালী পুজোর পর ২ সপ্তাহে শুক্র, শনি ও রবিবার রাতে ট্রাফিক ব্লক করা হবে। কিন্তু গত বছরের ১০ই নভেম্বর দিল্লিতে লালকেল্লা চত্বরে বিস্ফোরণ হয়। সেই প্রেক্ষাপটে নিরাপত্তার কড়াকড়ি এবং কলকাতায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকায় ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত বাতিল করে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ। এরপর বড়দিন থেকে নতুন বছর উৎসবের মৌসুমে আর কাজে গয়নি। ফের আদালতের দ্বারস্থ হয় মেট্রো কর্তৃপক্ষ। গত বছরের ২৩শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় ১৫ই ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। তার আগে ৩ রাত ব্যাপী ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হবে রাজ্য সরকারকে। কোন কোন তারিখ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তা ৬ জানুয়ারির মধ্যে আরভিএনএল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে রাজ্য সরকার। কিন্তু সেই ডেডলাইন শেষ হওয়ার ঠিক ২ দিন আগে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। জানায় তাদের নানা কাজ থাকায় এখনই ট্রাফিক ব্লক সম্ভব নয়। সেই মামলারই শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। সেখানে রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে কড়া সুরে দেশের প্রধান বিচারপতি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। এরপর ভোট ঘোষণা হয়। ভোটের মধ্যে দিয়ে রাজ্যে পালা বদল হয়। তৃণমূলের থেকে রাজ্যের ক্ষমতার রাশটায় বিজেপির হাতে। আর নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই এ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। এবার চিংড়িঘাটা দিয়ে মেট্রোর চাকা গড়ানো শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল জমানা শেষ, রাজ্যে শুরু হয়েছে বিজেপি যুগ। এই প্রেক্ষাপটে বদলাচ্ছে অনেক কিছুই। যেমন তৃণমূলের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এখন বিজেপি সরকারের হাত ধরে অন্নপূর্ণা ভান্ডার। নাম বদলাচ্ছে টাকার অঙ্ক। তৃণমূল আমলে ছিল ১৫০০ টাকা, বিজেপি আমলে ৩০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন সরাসরি অনলাইনেই করা যাবে বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
দেখুন, অন্নপূর্ণার ভাণ্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারে সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভাণ্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভাণ্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। সংকল্পপত্রে ঘোষণা মতো অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে বিজেপি সরকার। তাদের আশ্বাস 1 জুন থেকেই তা কার্যকর হবে, অর্থাৎ 1 জুন থেকেই মাসে লক্ষ্মীদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1 জুন, মাইন্ডেড 1 জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম 3,000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু। একদিকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলাকে প্রতি মাসে 3,000 টাকা, মেয়েদের জন্য সরকারি বাসে যাতায়াত ফ্রি করে দেওয়ার ঘোষণা করল নতুন বিজেপি সরকার। পাশাপাশি কৃষক ও কৃষিজ পণ্য নিয়েও একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে তারা। আলু সহ অন্যান্য কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে তৃণমূল সরকার যে বিধিনিষেধ আরোপ করেছিল সেই নিষেধাজ্ঞা এবার তুলে নেওয়া হলো। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বার্থে আন্তঃরাজ্য কৃষি পণ্যের অবাধ এবং নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ইন্টারস্টেট বর্ডারে ল এনফোর্সমেন্ট অথরিটি কোনো ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন। আলু চাষি, আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন, আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি কৃষকরা। এতে তো আমরা অনেকটাই স্বস্তিতে আছি। তার কারণ হচ্ছে আগে তো আমরা যে আলুগুলো আমাদের উৎপাদন হতো সেগুলো আমাদের রাজ্যেই রাখতে হতো, কিন্তু তাতে আমরা ঠিক দাম পেতাম না। এখন এই যে বাইরের রাজ্যে আলু যাবে, এটা হচ্ছে আমাদের মধ্যে খুবই আনন্দ খবর একটা। আগের থেকে এখন আমরা অনেক বেশি লাভবান হব। চাষিদিকে হয়রানি তৃণমূল আমলে দীর্ঘ ওই দিদিমণি কলকাতাতে আলু খাওয়াবে 20 টাকা করে, আর এখানে এক বিঘা আলু চাষ করতে 25-26 হাজার টাকা খরচা। সেই পয়সাটা কোথা থেকে উঠবে, কোথা থেকে? রাজ্য সরকারের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফল, খাদ্যশস্য, তেলবীজ, পশুজাত পণ্যসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় কৃষিপণ্যের পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে এবং সেখান থেকে পশ্চিমবঙ্গে আনার ক্ষেত্রে আর কোনো বাধা বা নিষেধাজ্ঞা থাকবে না। বাজারে চাহিদা বজায় রাখা, কৃষকদের স্বার্থ রক্ষা এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সীমানা এলাকায় কর্মরত আধিকারিক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সরকারের তরফে। এখন খুবই স্বস্তি পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্যে আলু পাঠাবেন। এখন আগের মুখ্যমন্ত্রী যেসব আলু রাজ্যে পাঠাতো না, তার জন্য আমাদের তো প্রচুর ক্ষতি, এবং আলু চাষ এবছর আমাদের যা ক্ষতির মুখে পড়তে হয়েছে, আমরা চাষিরা খুবই ক্ষতির মুখে পড়েছি। সরকার কালো আইন জারি করেছে সাধারণ খেটে খাওয়া মানুষকে শোষণ করার জন্য। তার জবাব এই 26-এর ইলেকশনে সাধারণ খেটে খাওয়া কৃষক মানুষ তার দুহাত ভরে তার জাজমেন্ট দিয়েছে। আলু চাষটার উপরই একটা ধ্বংস করে দিয়েছে বিগত সরকার, তৃণমূল সরকার। আমরা এতে খুব সাধুবাদ জানাচ্ছি সরকারকে। তৃণমূলের আমলে শিক্ষা ব্যবস্থার হাল হকিকত, শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দুর্নীতি হয়েছে, যোগ্যদের চাকরি গেছে, রাজপথ উত্তাল হয়েছে, রাজ্য রাজনীতিতে ঢেউ উঠেছে। এই পরিস্থিতিতেই বিপুল জনাদেশের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর প্রশাসনিক ক্ষমতা হাতে নেওয়ার পরেই রাজ্যের সমস্ত সরকারি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের সরানোর নির্দেশ দিল নতুন সরকার। শিক্ষা অঙ্গনে কেন একজন এরম লোক থাকবেন যিনি কিনা মাচা থেকে অন্য জায়গায় সারাক্ষণ শুধু মাইক্রোফোন নিয়ে রাজনৈতিক কথা বলে বেড়ান? তিনি কেন থাকবেন?
সব জায়গায় তো ওরকম যাকে তাকে ডেকে এনে জোর করে ডিলিট দিয়ে দিলে হবে না, বা ডিলিট পেলেও হবে না। এবারে কারা দিয়েছেন, কারা করছিলেন, কারা সেই পদলেহন করেছেন, বা কারা এলাকায় শাসন করার জন্য সর্বগ্রাসী মনোভাব নিয়ে এমনকি কলেজগুলোর মধ্যেও ঢুকে পড়েছিলেন, সেটাকে তো দেখতে হবে। এর আগে কসবা আইন কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পরই তৎকালীন শাসক দল তৃণমূলের ছাত্রনেতাদের দাদাগিরির ঘটনা ঘিরে ঝড় ওঠে। কলেজে কলেজে সামনে আসে মনোজিৎ মডেল। সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন স্পষ্ট নির্দেশ দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। এবার আদালতের দেখানো সেই পথেই হাঁটল বিজেপি সরকার। মনোজিৎ কাণ্ড সামনে আসার পর দেখা যায় রাজ্যের কলেজগুলির পরিচালন সমিতির মাথায় বসে রয়েছেন তৃণমূলের সাংসদ থেকে তৎকালীন মন্ত্রী, বিধায়করা। কেউ 6টা কলেজের পরিচালন সমিতির সভাপতি, তো কারো হাতে রয়েছে 4টে কলেজ। এবার জোড়াফুল শিবিরের সেই একাধিপত্য ভাঙতেই সক্রিয় হল শুভেন্দু অধিকারীর সরকার। এতদিন রাজ্য জুড়ে প্রায় 450 সরকারি কলেজের সিংহভাগের মাথাতেই ছিল তৃণমূলের তৎকালীন মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। এবার নতুন সরকারের উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি কলেজের মাথাদের সরিয়ে নতুন করে গড়তে হবে পরিচালন সমিতি। কঠোর পদক্ষেপে ছড়াছড়ি, নিত্য নতুন পদক্ষেপ। অবৈধ বেআইনি কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নতুন সরকারের। প্রশাসনকে কার্যত নাড়িয়ে দেওয়া। কাজ অনেক, কিন্তু করতে হবে দ্রুত। একদিকে বকেয়া কাজ করা, অন্যদিকে নতুন কাজও দ্রুত সম্পন্ন করতে চাইছে প্রশাসন। সোমবার ছিল মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর বুধবার প্রশাসনিক স্তরে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বৈঠকে উপস্থিত ছিলেন 41টি দপ্তরের সচিব, আরও একাধিক সিনিয়র আধিকারিক এবং 10 জনের বেশি বিজেপি বিধায়ক। সূত্রে খবর, বৈঠকে অংশ নেন ইন্দ্রনীল খাঁ, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, স্বপন দাশগুপ্ত, শরদ্দত্ত মুখোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায় সহ একাধিক বিধায়ক, যাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রে খবর, বৈঠকে সচিবদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এদের চিনে রাখুন, এদের সঙ্গেই আপনাদের কাজ করতে হবে। মন্ত্রীরা থাকলেও গুরুদায়িত্ব আমলাদের, কাজ আপনাদেরই করতে হবে। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। সূত্রে খবর, এদিনের বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিবদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, মাথা উঁচু করে নির্ভয়ে নিজের কাজ করুন। সরকারের নীতি মেনে সবাইকে চলতে হবে। সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে সচিবদের। কেন্দ্রের প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত হয় তার তদারকি আপনাদেরই করতে হবে। পাশাপাশি বুধবার সচিবদের বৈঠকে সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হলো প্রাক্তন মুখ্য সচিব, বর্তমানে মুখ্যমন্ত্রী সচিবালয়ের প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ ডেভেলপমেন্ট ওয়ার্কস নন্দিনী চক্রবর্তীকে। গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানোর পথ থেকে কাঁটা তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে জমি হস্তান্তরে অনুমোদন দেয় তাঁর মন্ত্রিসভা। 45 দিনের মধ্যেই তা কার্যকর করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। এবারের বিধানসভা ভোটে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু ছিল অনুপ্রবেশ। সেই প্রসঙ্গে এরাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার অভিযোগ করেছেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। आप जानबूझकर बॉर्डर पर भूमि नहीं देते हो क्योंकि घुसपैठ चलती रहे, आपकी वोट बैंक बढ़ती रहे। भाइयों बहनों, ये होने वाला नहीं। बांग्लादेशी और रोहिंग्या उनकी मदद से घुसपैठ कर रहे हैं। পাশাপাশি এদিনের বৈঠক থেকে স্বাস্থ্য দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, হাসপাতালগুলিতে যেন কোনো রোগী স্ট্রেচারে পড়ে না থাকে। শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, ভর্তি প্রক্রিয়া যেন অনলাইনে শুরু হয়। শপথ নিয়ে অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারই বৈঠক করেন পুলিশ প্রশাসনের সঙ্গে। আর মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই এবার তৎপর হলো পুলিশ প্রশাসন। সূত্রের খবর, জেলায় জেলায় পুলিশ আধিকারিকদের একগুচ্ছ নির্দেশিকা পাঠিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা অজয় রানাডে। সূত্রের খবর, বলা হয়েছে শনিবার থেকে রাজ্য জুড়ে অস্ত্র বোমা উদ্ধারে ব্যাপক অভিযানে নামবে পুলিশ। 2 সপ্তাহের মধ্যে অভিযানে কি উদ্ধার হলো তা নিয়ে রিপোর্ট দিতে হবে। বিভিন্ন থানায় একাধিক মামলায় যে অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো সশরীরে মালখানায় গিয়ে থানার ওসি আইসিদের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। 15ই মের মধ্যে শেষ করতে হবে এই কাজ। 16ই মে থেকে বিভিন্ন থানায় মালখানা পরিদর্শন করবেন এসডিপিও এবং
ডিএসপিরা। এডিজি সিআইডিকে রিপোর্ট দেবেন তারা। 2021 সালের ভোটের ফল বেরোনোর পর রাজনৈতিক হিংসার ঘটনা নিয়ে সোমবার নবান্নে পৌঁছেই বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সেদিনই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বেশ কিছু নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর, 2021 সালে যেসব ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সেই সব মামলা যথাযথ পদক্ষেপের জন্য পুনর্বিবেচনা করতে হবে। পুলিশ যেসব মামলার ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে সেগুলো আবার খতিয়ে দেখতে হবে। কোথাও কোনো গাফিলতি ধরা পড়লে ফের পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। যে অভিযোগগুলোর ক্ষেত্রে শুধু জেনারেল ডায়েরি হয়েছিল সেগুলো আবার খতিয়ে দেখতে হবে। শাস্তিযোগ্য অপরাধ ধরা পড়লে ফের তদন্ত করতে হবে। সব ক্ষেত্রে তদারকি করবে সেই জেলার এসপি সিপিরা। তারপরেই এডিজি সিআইডির কাছে রিপোর্ট দেবে তারা। এটা 5 বছর আগের কেসগুলোকে কভার করা খুব একটু মুশকিল হবে, কারণ 5 বছর আগে কে কোথায় ইনজুরি হয়েছিল, মারা গেছে, সে এফআইআর হয়েছিল কিনা, সেই এফআইআরগুলোকে জড়ো একসাথে পরপর করা, এগুলো আমার নিজস্ব ধারণা এটা করা খুব তাড়াতাড়ি সম্ভব হবে না। সীমান্তে সুরক্ষা নিয়ে প্রথম থেকেই তৎপর বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরেই সীমান্তে জমি জট কেটেছে। পুলিশ সূত্রে খবর, এবার সীমান্ত সুরক্ষায় আরও একগুচ্ছ পদক্ষেপ করা হবে। চোরাকার বাড়িতে চিহ্নিত করতে সীমান্ত বৈঠকের আয়োজন করতে হবে। গোয়েন্দাদের সঙ্গে তথ্য আদান প্রদান করতে হবে পুলিশকে। সীমান্ত এলাকায় থানা স্তরে সমন্বয় বৈঠক করতে হবে। 3 মাস অন্তর বৈঠক করতে হবে এসডিপিওর সঙ্গে। অবৈধ গবাদি পশুর হাট, কসাইখানা, বেআইনি খননের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। যারা লাইসেন্স প্রাপ্ত এবং গবাদি পশুর বৈধ কারবার করে তাদের যেন কোনো তোলাবাজি বা দুষ্কৃতী হামলার শিকার না হতে হয় সেদিকে নজর রাখতে হবে। ট্রাফিক ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে হবে। সূত্রের খবর, সব জেলায় এই নির্দেশিকা পাঠিয়েছেন এডিজি আইন শৃঙ্খলা। ঘরোয়া আইন শৃঙ্খলা মজবুত করা, সীমান্তে ফেন্সিংয়ের জন্য জমি দেওয়া থেকে শুরু করে অবৈধ নির্মাণ ভাঙতে বুলডোজার ওষুধ প্রয়োগ। কোনো কিছুই বাদ দিচ্ছে না নতুন সরকার। এই আবহেই সরকারি অফিসে হাজিরা নিয়েও কড়াকড়ি শুরু করলেন নতুন মুখ্যমন্ত্রী। আমরা 10টা মধ্যে এসে যাচ্ছি। ঠিক আছে, একদম ঠিক, একদমই ঠিক। এতদিন নিয়ম ছিল, কিন্তু অভিযোগ তা শুধুই খাতায় কলমে। কেউ মানতেন, কেউ মানতেন না। কেউ দেরিতে ঢুকতেন, আগে বেরোতেন, আবার কেউ টাইমে ঢুকলেও বেরোতেন আগে আগে। সরকারি অফিসগুলির কর্মসংস্কৃতির হাল ফেরাতে এবার কর্মীদের হাজিরা নিয়েও শুরু হলো কড়াকড়ি। 10টা 15-র মধ্যে ঢুকতেই হবে অফিসে, আর বিকেল 5টা 15-র আগে অফিস থেকে বেরোনো যাবে না। নিয়মটা ভালোই তো। হ্যাঁ, খুব ভালো। আমরা তো চাই এটা হোক। হ্যাঁ, ঠিকই আছে, হোক, টাইম ঠিকই আছে, আমরা তো চাই। সরকারি অফিসে দেরিতে ঢুকে সময়ের আগে বেরিয়ে যাওয়া, কাজে গাফিলতি, ঠিলেমি, অতীতে এই অভিযোগ বারবার উঠেছে। এবার সেই কর্মসংস্কৃতিতে ইতি পড়তে চলেছে। বুধবার দেখা গেল ঘড়িতে 10:15 বাজার আগেই অফিসে ঢুকতে হুড়োহুড়ি পড়ে গেছে। সকাল 10:15-টার মধ্যে অফিসে ঢুকতেই হবে, আর 5:15-টার আগে কিন্তু অফিস ছাড়া যাবে না। এই নতুন নিয়ম আগেও ছিল, কিন্তু সেই নিয়ম কিন্তু পালন করা হতো না মাঝে মধ্যেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10:15 বাজার আগেই কিন্তু অনেকে ভেতরে প্রবেশ করছেন। প্রত্যেকেই এই নিয়মকে স্বাগত জানাচ্ছেন, বলছেন যে আগেও ছিল, কিন্তু অনেক সময় কিন্তু সেই নিয়ম পালন করা হতো না। তারা এই নিয়মকে স্বাগত জানাচ্ছেন। আবার অনেকেই একটু দেরি করে ফেলেছেন, সেই জন্য কিন্তু তাড়াহুড়োও করছেন। একটু দেরি হয়ে গেল। নিয়মের কড়াকড়ি হলেও নতুন সরকারের ভূমিকায় খুশি রাজ্য সরকারি কর্মীরা। ভালো হয়েছে, তাও পরিবর্তন দরকার ছিল। একদম আমরা পক্ষে ভোট দিয়েছি, নাহলে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। অফিসে আমরা কোনো কথা বলতে পারতাম না, অফিসে আমাদের সবাই ভয়ে থাকতে হতো, ওখানে নাহলে ট্রান্সফার হয়ে যাবে। একটা নিয়ম সবারই জন্য প্রযোজ্য, তো আমরা যদি অভ্যাসটা করি, ভালো কাজের জন্য অভ্যাস করব। আর আমরা হচ্ছি মানুষের কাজের জন্য, সরকারি কাজ মানে মানুষের কাজের জন্য, সুবিধার জন্য আমরা সবসময় থাকি। রাজ্য সরকারি কর্মচারীরা যখন বুধবার সকালে সময়ের মধ্যে অফিসে ঢুকছেন, তখনই শপথ নিতে বিধানসভায় পৌঁছে যান নবনির্বাচিত বিধায়করা। আর শপথের আগে বিধানসভায় দেখা গেল এই ছবি, যা মনে করিয়ে দিয়েছে পুরনো কথা। 2014-র পর 2026, সংসদ ভবনের পর বিধানসভা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12 বছর আগে জাতীয় রাজনীতিতে যে ছবি দেখা গেছিল, বুধবার সকালে সেই ছবি ফিরল পশ্চিমবঙ্গের রাজনীতিতে।
2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সংসদে ঢোকার সময় নতজানু হয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার বিধানসভায় ঢোকার মুখে একইভাবে প্রণাম করতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আগের বিরোধী দলনেতা যখন এখান দিয়ে ঢুকতেন, ঠিক সেইখান দিয়েই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবেই ঢোকেন। আজকে লাল কার্পেট বেছানো আছে, আর ঢোকার সময় ঠিক এইখানেই তার জুতো খুলে নতজানু হয়ে তার বিধানসভার গেটকে, বিধানসভাকে প্রণাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধায়ক হিসেবে শপথ নিতে যাচ্ছেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চ থেকে নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে প্রণাম করেন প্রধানমন্ত্রী। এবার সেই পথ অনুসরণ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার সকাল 10:46 নাগাদ বিধানসভায় পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমেই বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে আম্বেদকরের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিধানসভার লনে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর শুভেন্দু অধিকারী পৌঁছে যান বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে, সেখানে ঘণ্টা বাজিয়ে পুজো করেন। এরপর মুখ্যমন্ত্রী চেয়ারে বসেন। তবে বিধানসভায় শুভেন্দু অধিকারীর কুর্সি নিয়ে রয়েছে একটা কিস্সা। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসতেন, সেই চেয়ারটা এখন চলে এসেছে বিরোধী দলনেতা যে ঘরে বসবেন সেই ঘরে। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে চেয়ারে বসতেন, সেই চেয়ার এখন মুখ্যমন্ত্রীর ঘরে, অর্থাৎ চেয়ার বদল। সকাল 11টায় শপথ গ্রহণ শুরু হয়। প্রথমে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ বাক্য পাঠ করেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব। শুধু শুভেন্দু অধিকারী নন, একইভাবে বিধানসভায় ঢোকার আগে সাষ্টাঙ্গ প্রণাম করেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এরপর একে একে শপথ নেন শাসক ও বিরোধী দলের নবনির্বাচিত বিধায়করা। এখন মূল প্রশ্ন হলো, নতুন বিধানসভায় সরকার ও বিরোধী পক্ষের মধ্যে সম্পর্ক কিরকম হবে? আমি বলছি নাম না করে, তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। আমি ডিমান্ড করেছি যখন ওরা ছিল বিরোধী দলে, যে বিরোধী দল কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতা করে না, আমরা নিশ্চয়ই কনস্ট্রাকটিভ বিরোধিতা করার চেষ্টা করব। শপথের পাশাপাশি বিধানসভার আরও একটি ছবি আজ সবার নজর কেড়েছে। তা হলো বিজেপি বিধায়কদের লাঞ্চের মেনু। মাছ ভাতের পাশাপাশি কেউ বিলি করলেন মিষ্টি, কেউ আবার ছড়া কেটে মেলালেন ছন্দ। রাজ্য বিধানসভায় আক্ষরিক অর্থে হলো মাছ, মিষ্টি অ্যান্ড মোর। শুভেন্দু অধিকারী সহ এদিন বিধানসভায় শপথ নেন 156 জন বিধায়ক। তবে শপথ গ্রহণের গুরুগম্ভীর অনুষ্ঠানের মধ্যেও একটু ভিন্ন স্বাদ এলো প্রোটেম স্পিকার তাপস রায়ের এক ঘোষণায়। আর এরপরই মাছে ভাতে মধ্যাহ্নভোজে অংশ নিলেন বিধায়করা। শঙ্কর ঘোষ থেকে কৌস্তব বাগচি সকলেই মনোনিবেশ করলেন মাছ ভাতে। মাছে ভাতে বাঙালি, উন্নয়নে বিজেপি। আমরা এটা বারবার বলেছি, মাছে ভাতে বাঙালি, উন্নয়নে বিজেপি। মানুষ সেটাকেই গ্রহণ করেছে, মিথ্যাচারকে প্রত্যাখ্যান করে সত্যের পথ অবলম্বন করেছে। এই মাছ অর্থাৎ আমিষ খাওয়া নিয়ে ভোটের আগে নানা তর্ক বিতর্ক বিশ্লেষণ হয়েছে। বিজেপি এলে বাঙালির মাছ খাওয়া বন্ধ হবে বলে ভোটারদের বোঝাতে কালঘাম ছুটেছে তৃণমূলের। আর বিজেপি বোঝানোর চেষ্টা করেছে আসলে সবটাই তৃণমূলের ভোটমুখী ভাঁওতা। নববর্ষে বাঁশদ্রোণীতে একটি সংগঠনের শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেখানে ব্যানারে লেখা ছিল মাছে ভাতে বাঙালি। ভোট প্রচারে মাছ হাতে বেরিয়ে পড়েছিলেন কৌস্তব বাগচিরা। মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুরকে আবার রাজ্যে এসে নিজের হাতে কাঁটা বেছে বেছে খেতে দেখা যায় মাছ। হেস্টিংস হাউসের কাউন্টিং সেন্টারে আবার চিকেন বিরিয়ানির আয়োজন করে বিজেপি। এদিকে ভোটের প্রচার পর্বের শুরু থেকে বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ তোলে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বারবার দাবি করেন বিজেপি জিতলে এ রাজ্যে বন্ধ করে দেওয়া হবে মাছ মাংস খাওয়া। আবার প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে সেই মাছকেই অস্ত্র করেন খোদ নরেন্দ্র মোদী। দেখছেন কে কি খায়, কে কি পড়ে। বিজেপি রাজ্য পাশে উড়িষ্যা,
মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি দেখে আসুন, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ। बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। শেষ অবধি তৃণমূলের ভোট কৌশলে আস্থা রাখেনি পশ্চিমবঙ্গবাসী, ভরসা রেখেছে বিজেপির ওপর। শেষ অবধি শিলমোহর পড়ল বিধানসভায় মাছ ভাতের থালিতে। বিজেপির অনেকেই মজার ছলে বলছেন, মাছ ইন, হাওতা আউট। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। কোন কেন্দ্র রাখবেন আর কোন কেন্দ্র ছাড়বেন? ভবানীপুর আর নন্দীগ্রাম দুই কেন্দ্র এই দুহাত ঠেলে তাকে ভোট দিয়েছে, কিন্তু শেষমেশ একটা রাখতে হতো আর একটা ছাড়তে হতো। এটাই সাংবিধানিক বাধ্যবাধকতা। শেষ অবধি ভবানীপুর রেখে নন্দীগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রাম ছাড়লেও নন্দীগ্রামের জন্য উন্নয়নযোগ্য যে থামবে না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। নন্দীগ্রাম ও ভবানীপুর দু জায়গাতেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, আর নন্দীগ্রামে 9,665। নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী 2007 সাল থেকেই দুটো নাম ওতপ্রোতভাবে জড়িত। 2021-এ নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়ের পর আরও দৃঢ় হয় সেই সম্পর্ক। সেই ধারা বজায় থেকেছে 2026-এও। পরপর দুবার শুভেন্দু অধিকারীকে উজাড় করে ভোট দিয়েছে নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারীর কাঁধেই এবার রাজ্য পরিচালনার দায়িত্বভার। নন্দীগ্রামের প্রত্যাশা তাই আরো কয়েক গুণ, কিন্তু নন্দীগ্রামকে যে তিনি নিরাশ করবেন না তা এদিনও জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। একইভাবে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। তবে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর রেজিনগরটা আমি 2-1 দিন পরে ছাড়ব, মানে রিজাইন করব, যাতে দ্রুত বাই ইলেকশন হয়। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, ইলেকশন কমিশনের কাছেও আবেদন করব। এদিন মুর্শিদাবাদ থেকে মিষ্টির ভান্ডার নিয়ে বিধানসভায় হাজির হন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য এনেছিলেন স্পেশাল মনোহরা, আর বাকি সকলের জন্য মনোহরা আর ছানা বড়া মিলিয়ে আনেন 650 পিস মিষ্টি। তো মনোহরা 150 পিস আছে, স্পেশালি মুখ্যমন্ত্রীর হাতে কিছুটা তুলে দেব, উনি নিশ্চয়ই গ্রহণ করবেন। আর 500 পিস বিখ্যাত ছানা বড়া, যেটা মুর্শিদাবাদের অনেক ঐতিহ্যবাহী ছানা বড়া, সেটাও 500 পিস নিয়ে এসেছি। বিধানসভায় নিশ্চয়ই 500 পিস লোকের সবাই একটা করে খেলেও আমি খুব খুশি হব। কথায় বলে, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। বুধবারে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় প্রথম পা রাখলেন শুভেন্দু অধিকারী। সরকারি প্রটোকল মেনে আইনসভায় কার্যত অভিষেক হল রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। এতদিন বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে যে চেয়ারে বসতেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হয়েও বুধবার সেই আসনেই বসলেন তিনি। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী সম্মতি মেনে বুধবার বিরোধী দলনেতার ঘর থেকে চেয়ারটি এনে রাখা হয় নতুন মুখ্যমন্ত্রীর ঘরে। আর বিগত 15 বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ার ব্যবহার করতেন সেটা এখন রাখা হয়েছে বিরোধী দলনেতার ঘরে। বুধবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরটিতে ঢুকতেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ভিড় জমান একের পর এক বিধায়কেরা। তবে মুখ্যমন্ত্রীর ঘরে চোখে পড়ার মতো ভিড় ছিল
মুর্শিদাবাদ থেকে জিতে আসা তৃণমূল কংগ্রেস বিধায়কদের। তাদের মধ্যে ছিলেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আকরুজ্জামান থেকে হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। আলাদা করে শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় মুর্শিদাবাদের সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসকেও। এরা সকলেই একসময় কংগ্রেস থেকে যোগ দিয়েছিলেন তৃণমূলে। আর শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বেশ কিছুটা সময় ছিলেন মুর্শিদাবাদ জেলার দায়িত্বে। বিধানসভায় পবিত্র সদনে আমরা শপথ নিতে এসেছিলাম, সেই সূত্রে আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী সাহেবের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎকার সৌজন্য। মুখ্যমন্ত্রী ভালো আছে, কাজ করবেন, মানুষের জনগণের কাজ করবেন, সকলের কাজ করবেন, অবশ্যই কাজ করতে পারবেন, কাজ করবেন। এরই মধ্যে নিজেদের কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে, সে কথা মাথায় রেখে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে নিজেও জ্বালানি সাশ্রয় শুরু করলেন তিনি। সূত্রের খবর, তার জন্য নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন। কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষাপটে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়েছেন। আমিও আমার সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী আমাদের পথপ্রদর্শক, তিনি যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চলব। অন্যান্য মন্ত্রী ও বিধায়কদেরও যত কম সম্ভব গাড়ি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিজেপি বিধায়কদের বাসে করে বিধানসভায় পৌঁছতে দেখা যায়। সংকটটা অনেক বড়। চিরকাল তো বাসে ট্রামই ট্রাভেল করেছি। যখন আসানসোলে থাকতাম, কলেজে যেতাম, তখনও বাসে করে, পাবলিক বাসে যেতাম গুঁতো খেতে খেতে। আবার যখন এই কলকাতাতে এলাম, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছিলাম, ফ্যাশন ডিজাইনিং পড়ছিলাম রিলায়েন্সে, তখনও গুঁতো খেতে খেতে বাসে যেতাম। এখনও গুঁতো খেতে খেতে, এখন গুঁতোটাকেও মারতে সাহস পাবে না, কিন্তু অসুবিধা হলেও যাবো। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ভারতের কাছে 60 দিনের অপরিশোধিত তেল, 60 দিনের অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজির রোলিং স্টক রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক দেশেই জ্বালানির দাম 30 থেকে 70% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ভারতের তেল বিক্রয়কারী সংস্থাগুলো প্রতিদিন প্রায় 1000 কোটি টাকার লোকসান নিজেদের কাঁধে তুলে নিয়েছে, যাতে বিশ্ববাজারে জ্বালানির আকাশছোঁয়া দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে না চাপে। এই প্রেক্ষাপটে পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा। शहरों में जहां मेट्रो है वहां हम तय करें, अगर कार में ही जाना जरूरी है तो फिर कार पूल करने का प्रयास करें। এই বার্তার পরই নিজের কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেক করে দেন প্রধানমন্ত্রী। একই পথে হেঁটেছেন বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। রাজ্য জুড়ে এখন ঘটনার ঘনঘটা। একদিকে নতুন মুখ্যমন্ত্রীর একের পর এক কড়া সিদ্ধান্ত, অ্যাকশন মোডে প্রশাসন, কড়া হাতে অবৈধ কাজ দমন। এরই মধ্যে শপথ গ্রহণের আগে বুধবার শিয়ালদা আদালতে পৌঁছে গেলেন পানিহাটি কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী অভয়ন মা রত্না দেবনাথ। তার মেয়ে আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আরো 3 জনের গ্রেফতারির দাবি তুললেন তিনি। বিধানসভাতে আপনাদের আজকে শপথ গ্রহণ, তার আগে শিয়ালদা আদালত চত্বরে এসে পৌঁছলেন, কি কারণে? আমরা এখানে কোর্টে একটা পুট আপ দিয়েছি, সেটার জন্যই এসেছি। মূলত কি আবেদন আপনাদের? 3 জন সাসপেক্টেড, সেটার লিস্টটা আমরা দিয়েছি। বুধবার শিয়ালদা কোর্টে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির বর্তমান চেয়ারম্যান এবং তৃণমূল নেতা সোমনাথ দে এবং পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় গ্রেফতারির আবেদন জানান অভয়ন মা। বিচারক সুলতান মাহমুদের এজলাসে মামলার শুনানি ছিল। শুনানিতে সিবিআইর আইনজীবী পার্থসারথী দত্ত বলেন, তাদের কিছুটা সময় প্রয়োজন। এই 3 জনের হঠাৎ সেই সময়কার তৎপরতা, সেটা সত্যি সন্দেহজনক। তো সেই দাবিতেই আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম। আজকে সবচেয়ে ভালো যেই জায়গাটা বলবো, এতদিন বাদে আমরা দেখতে পেলাম সিবিআই এসে বলল আমাদের একটু সময় দিন। মানে সিবিআইও সময় চাইছে। এই সময়টা আসলে এই কেসেতে একটা বড় ফ্যাক্টর, কেন ঘড়ির কাঁটা তো আর থেমে নেই, এগিয়ে যাচ্ছে, সময়ও ঘুরছে। তো ভালো লাগলো সিবিআই সময় চেয়েছে, দেখা যাক এই সময় ওনারা কি করেন। নির্বাচনে লড়াই করার আগে থেকেই বলছিলেন যে বিচারের জন্যই আপনার লড়াই,
এবং আজকেও দেখা যাচ্ছে যে শপথ গ্রহণের আগে আপনি আদালত চত্বরে, এখনো তো সেই লড়াইটাই চালিয়ে যাচ্ছে। এটাই প্রায়োরিটি আগেই। আমার মেয়ে আমার গোটা পৃথিবী ছিল, তাই পৃথিবীটা একদিকে অন্যদিকে চলে গেলেও আমার এই জায়গাটা থাকবে মেয়ের জন্য অন্তত। রাজ্য সরকার বদলেছে, প্রশাসনের চেহারা বদলেছে, দিন বদলেছে, আর এই ছবিটায় সাহস জুগিয়েছে সাধারণ মানুষকে। যারা এতদিন মুখ বুজে অত্যাচার সহ্য করতে বাধ্য হয়েছেন, তারা মুখ খুলতে শুরু করেছেন। যেমন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের এই ব্যবসায়ী। একাধিক ব্যবসায়ীর অভিযোগ যে জাহাঙ্গীর খানের অত্যাচারে, জাহাঙ্গীর খানের তোলাবাজির কারণে তাদের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। কিন্তু যেহেতু রাজ্যে ইতিমধ্যেই পট পরিবর্তন হয়েছে, রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, সেই কারণে সেই সব ব্যবসায়ীরা যথেষ্ট আশাবাদী আগামী দিন হয়তো সুষ্ঠু একটা ব্যবসার পরিবেশ গড়ে উঠবে। ইনি জয়বন্ধু মুখোপাধ্যায়, ডায়মন্ড হারবারের অন্তর্গত ফলতার বাসিন্দা। রাজহংস নামে একটি হোটেল চালাতেন। জয়বন্ধু মুখোপাধ্যায়ের অভিযোগ, 2017 সালে হোটেল ব্যবসা শুরুর পর থেকেই ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের নেতৃত্বে সেখানে শুরু হয় জুলুমবাজি। যখন তখন দলবল নিয়ে হোটেলে হানা দেওয়া, ফ্রিজ খুলে খাবার খেয়ে নেওয়া, হোটেল থেকে গেস্টদের জোর জবরদস্তি বের করে দেওয়া, হোটেল দখল করে থাকা, দিনের পর দিন এইসবই চলত। 23 লক্ষ টাকার বিল হলেও 1 টাকাও জাহাঙ্গীর বা তার দলবল মেটায়নি বলে অভিযোগ এই ব্যবসায়ীর। ওনারা হঠাৎ বলে দিল ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে আমার 3 দিন 15টা রুম লাগবে, ওনাদের প্রোগ্রাম আছে। এবার আমার বুকিং আছে কি নেই ওনারা কেউ দেখবে না, আমাদের ক্যান্সেল করে দিতে হবে। কিভাবে ক্যান্সেল করব মানে সেটা ওনারা বললো আমরা জানি না, আপনারা ক্যান্সেল করে দেবেন। এবার পয়সা কড়ির তো কোনো ব্যাপার নেই, পয়সা কড়ি চাইলে সে তো ছেড়ে দিন। আমার ম্যানেজারকে যদি বিল দিয়ে পাঠাতাম, ঘন্টার ঘন্টা বসিয়ে রেখে ফেরত পাঠিয়ে দিত, কোনোদিন বিল নিতও না। নতুন সরকার আসার পর এইসব জোর জুলুম কমবে বলে আশাবাদী এই ব্যবসায়ী। এখন আশা করছি যে আবার নতুন করে আবার আমরা সেই পুরনো আমল স্বর্ণযুগ সত্যি ফিরে পাবো। আবার আমরা নতুন করে শুরু করছি, দেখা যাক এখন কি হয়। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেছেন এই সব জিনিসগুলো বন্ধ হবেন। প্রায় একই রকম অভিজ্ঞতা ফলতার সরারহাট এলাকার বাসিন্দা নীলোৎপল হালদারের। তার একটি সোনার গয়নার দোকান ছিল। নীলোৎপল হালদারের অভিযোগ, তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের নির্দেশে তার কাছ থেকে 50 লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়া হয়। ওরা আমার ম্যানেজারকে তুলে নিয়ে গেছিলো, আমার রানিং দোকান খোলা অবস্থায় ছিল, সেই সময় আমার ম্যানেজারকে ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে 2 দিন আটকে রাখে। জাহাঙ্গীর খানের ছেলেপুলেরা আটকে রাখে, আর আমার ওই দোকান থেকে যাবতীয় যা সোনা ছিল সমস্ত কিছু বস্তায় ভরে নিয়ে চলে যায়। এর আগেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই ধরনের গুচ্ছ গুচ্ছ অভিযোগ সামনে এসেছে। আমি মায়ের কোলে এসে রোজ কেঁদেছি যে আমাকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। হুমকি, অত্যাচার, তোলাবাজি, বাধ্য হয়ে শেষমেশ ব্যবসার ঝাঁপ বন্ধ। তৃণমূল জমানায় এভাবেই হেনস্থার শিকার হতে হয়েছে সল্টলেকের সায়ন চক্রবর্তীকে। আর সেই তৃণমূল আর সরকারে নেই। গেরুয়া ঝড়ে কার্যত নিশ্চিহ্ন তারা। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগীরা। একজন বাইকে করে এসেছে, এসে বলছে দাদা তোমার সাথে দেখা করতে চাই, তোমাকে এই ফিসটা দিতে হবে। আমি মায়ের কোলে এসে রোজ কেঁদেছি যে আমাকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। আর ঢোকার আগে, আমি ভোট দেওয়ার আগে খালি ওই একটা ছবি দেখে ঢুকেছি যে এটা আমার সাথে করা হয়েছে। কলকাতার বুকে 6টি জায়গায় রেস্তোরাঁর আউটলেট ছিল সায়ন চক্রবর্তীর। অভিযোগ, তৃণমূলের এক কাউন্সিলর তার থেকে প্রায় 6 লক্ষ টাকা তোলা চান। তা না দেওয়ায় নাগের বাজারে তার রেস্তোরাঁর সামনে প্রতিদিন এভাবেই ডাঁই করে আবর্জনা ফেলা হতো। আমাদেরকে বারবার একটা ফিজের নাম করে 5 লাখ 6 লাখ টাকা করে চাওয়া হয়। আর আমি যেটা তখন বলি আমি দেবো না। প্রতিদিন এই যে পাশে কচুরির দোকানগুলো হতো, সেখান থেকে নোংরা উল্টো করে দিয়ে যেত। পাশে আদিত্য স্কুল, বাচ্চারা সব সামনে দিয়ে যেত আর হাসতো। কতটা হিউমিলিয়েটিং একটা ছেলের জন্য যে বাসন মেজে শুরু করেছিল। বাধ্য হয়ে ব্যবসায় বন্ধ করে দিতে হয়েছে এই যুবককে। রাজপুর সোনারপুর পুরসভার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান গাজী। অভিযোগ, নতুন জমি কেনায় 75,000 টাকা তোলা দাবি করেন স্থানীয় ক্লাব সদস্যরা। তোলা দিতে অস্বীকার করায় জমিতে নির্মাণ কাজে বাধা, বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। দীর্ঘদিন পরিবার নিয়ে ঘর ছাড়া ছিলেন শাহজাহান গাজী ও সাবিনা বিবি। গত বছর সেপ্টেম্বরে নরেন্দ্রপুর থানার তরফে তাদের ঘরে ফেরানো হয়। মারধর করা হয়েছে, আমার হাতে সেলাই পড়েছে, আমার বাবা মার উপরেও টর্চার করছে, মানে ভোটের 2 দিন আগে। আমরা উপরওয়ালার কাছে মানে খুব যে বিজেপি এসছে, নালে আমাদেরকে হয়তো মারতো আর মেরেই ফেলে দিত হয়তো। মোটামুটি আমরা খুব খুশি যে বিজেপি এসছে, আমি জানা বেঁচেছি। সরকার বদলেছে, এবার পরিস্থিতিও বদলাবে, আশায় বুক বাঁধছেন অত্যাচারিতরা।
তবে দিন বদলালেও সব তৃণমূল নেতা যে বদলেছেন এমনটা একেবারেই নয়। ভোটে তৃণমূলকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী, 215 থেকে টেনে নামিয়েছে 80-তে, কিন্তু এখনও তৃণমূল নেতাদের হুমকি থামছে না। যেমন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের এই তৃণমূল বিধায়ক, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তার এই হুমকির ভিডিও সামনে এসেছে। যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট-জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। এই হুমকির ভিডিও সামনে আসার পরই কড়া পদক্ষেপ নিল পুলিশ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় দায়ের হলো এফআইআর। ইনি দিলীপ মণ্ডল, প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী। এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জিতেছেন। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরেও বিজেপির উদ্দেশ্যে হুমকি দিতে শোনা যায় এই তৃণমূল বিধায়ককে। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। তোদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। হুমকির ভিডিও সামনে আসার পরই আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আইনের ভাষায় ওনার সাথে কথা হবে। উনি ভুলে গেছেন যে এটা কিন্তু সেই তৃণমূল সরকারের জামানা নয়, এটা একদম নতুন পশ্চিমবঙ্গ। শুভেন্দুদার নেতৃত্বে উনি যথোপযুক্ত শাস্তি পাবেন। উনি গতকালকে শুভেন্দুদাকে যে কদর্থ ভাষায় কথা বলেছেন, একদম আমরা তার তীব্র ধিক্কার জানাই। এরপরই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বিজেপি নেতা, আর তার ভিত্তিতে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। দুটি জামিন অযোগ্য ধারাসহ মোট 4টি ধারায় রুজু হয়েছে মামলা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে জানানো হয়েছে এই ঘটনায় আইনত পদক্ষেপ নেওয়া হবে। শুধু বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআরই নয়, জেলায় জেলায় আরও একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধেও কড়া অ্যাকশন নিয়েছে পুলিশ। কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, আবার কারো বিরুদ্ধে অভিযোগ জুলুমবাজি থেকে ভয় দেখিয়ে জমি দখলের। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এবার আইনের জালে একের পর এক তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার বরানগর এই এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের বিরুদ্ধে বহুদিন ধরেই সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটিয়ে দেওয়ার নামে তোলাবাজি, সালিশি সভা বসিয়ে দাদাগিরি করার মতো একাধিক অভিযোগ উঠেছিল। অবশেষে গ্রেফতার করা হলো অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারকে। কোনো একজন মহিলার থেকে ভাড়াটে কোনো উচ্ছেদ নিয়ে টাকা পয়সা হাবিজাবি কাণ্ড করেছিল, এখন গ্রেফতার হয়েছে। আইনের পথে চলবে, আইন সক্রিয় নিরপেক্ষভাবে। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আবার পুলিশের জালে ধরা পড়লেন দীর্ঘদিন ধরে অভিযোগের আঙুল ওঠা এলাকার যুব তৃণমূল নেতা সহ জোড়াফুল শিবিরের 3 সদস্য। ধৃতদের মধ্যে রয়েছে পূর্ব বর্ধমানের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বাবুলাল শেখ, কাটোয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কচি শেখ ও তার ভাই ছোট্টু শেখ। ওই 3 জনের বিরুদ্ধে জুলুমবাজি, জোর করে জমি দখল, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্নভাবে তোলা তুলতো, 2.5 থেকে 3 কোটি টাকা লেনদেন হতো। আয়ের যে উৎস, এটা ইডি সিবিআই দিয়ে তদন্ত করা হবে। আমাদের দলে যারা সংগঠন করে, যাদের মানে মানুষের সঙ্গে যোগাযোগ আছে, সেই সব ছেলেগুলোকে ধরে একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। খাস বর্ধমান শহরেও দেখা গেল একই ছবি। গ্রেফতার করা হলো এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতাকে। ধৃত শিবশঙ্কর ঘোষ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে 10 লক্ষ টাকা তোলাবাজি ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়বো। পূর্ব বর্ধমানের জামালপুরে এলাকায় অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় 2 প্রভাবশালী তৃণমূল নেতাকে। তাদের মধ্যে একজন বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ শাহাবুদ্দিন ওরফে দানি, অন্যজন জামালপুর ব্লকের আইএনটিটিউসি নেতা তাবারাক আলী মণ্ডল। জলপাইগুড়িতে আবার আজব অভিযোগ, বজরং দলের সদস্য পদ পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা ও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তপন মজুমদারকে। হিন্দু পরিষদ এবং আরএসএস এর নাম করে তাদেরকে সংগঠনে জয়েন করাবে এবং তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিবে, এরকম কথা শুনতে পাই।
কোচবিহারে বেআইনি বন্দুক সহ গ্রেফতার করা হয় রঞ্জিত দাস নামে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে। ধৃতের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি দেশি 7mm পিস্তল এবং 4 রাউন্ড গুলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।